নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। প্রধানমন্ত্রী বাংলায় মেট্রো উদ্বোধনে এসে কটাক্ষ করেছিলেন শাসক দলকে, দিয়েছিলেন চোর অপবাদও। এবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে পাল্টা চোর অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলির মন জয়ের চেষ্টা গেরুয়া শিবিরের। 14 আগস্ট রাত দখল কর্মসূচির রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। নাম জড়ালো বাম শিবিরের মীনাক্ষী ও কলতানদের। চার্জশিট জমা পড়ার পরই আদালতে জামিন নিলেন অভিযুক্তরা। 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনের নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বিমান বসুকে চিঠি। বুধবার থেকে আমেরিকা ভারতের উপর চালু করছে অতিরিক্ত শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। এবার থেকে আমেরিকায় বাণিজ্য করতে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে 50% শুল্ক। প্রধানমন্ত্রী বাংলায় মেট্রো উদ্বোধনে এসে কটাক্ষ করেছিলেন শাসক দলকে, দিয়েছিলেন চোর অপবাদও। এবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে পাল্টা চোর অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত সপ্তাহে বাংলায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে বিদ্যে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে একাধিকবার চুরি, চোর শব্দগুলি শোনা যায়। মঙ্গলবার জনসমক্ষে প্রধানমন্ত্রীর করা কটাক্ষকে কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। একদিকে যেমন বাংলাকে কেন্দ্র বঞ্চনার অভিযোগে সরব শাসক দল, তেমনি কেন্দ্রের পাল্টা অভিযোগ বাংলায় সরকারের পরোক্ষ মদতে কেন্দ্র প্রকল্পের টাকা উধাও হয়, গরিবের কাজে লাগানো হয় না। বঞ্চনার জবাবে বারবার চুরির অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র। শহরে 3টি নতুন মেট্রো পথের উদ্বোধনে এসেও প্রধানমন্ত্রী সেই একই অস্ত্রে শান দিয়েছে। শাসক শিবিরের দিকে যেমন ইট ছুঁড়েছেন, তেমনি পাটকেল সম জবাব পেতে হবে। কে আসল চোর, কারা চোরেদের মদতদাতা, তা কার্যত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি বললেন, বাংলাকে চোর কেন বললেন? চোর আপনাদের ডবল ইঞ্জিন সরকার, আর আপনারা ভোটের সময় পরিযায়ের মতো আসেন বাংলায়, এসে চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না যে মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একদা তৃণমূলেই ছিলেন। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র প্রকল্পের টাকা বন্ধ করায় রাজ্যের কোষাগার থেকেই সেই সব প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে, একথা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র 186টা প্রতিনিধি দল পাঠিয়েছিল, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অস্বচ্ছতার অভিযোগ করা হচ্ছে, বাংলাকে শূন্য দেওয়া হচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? বোঝাই যাচ্ছে 26-এর বিধানসভা ভোটের ময়দানে এই ইস্যু যুযুধান দুপক্ষেরই বড় হাতিয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলির মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপূজা কমিটিগুলির মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। রবিবার রাজধানীতে বিজেপি সদর দফতরে দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার বৈঠক করেন লকেট। সেখানে কমিটিগুলির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সোমবার দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার সঙ্গে দেখা করেন লকেট। সেখানে উপস্থিত ছিলেন বীরেন্দ্র এবং পুজো কমিটির সদস্যরাও। দুর্গাপুজো করার ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে যাতে সবরকমভাবে সাহায্য করা হয় সেই অনুরোধও করেন বিজেপি নেত্রী। বৈঠক শেষে লকেট বলেন, উপরাজ্যপাল সাক্সেনাজির সঙ্গে ভালো বৈঠক হয়েছে।
কমিটির সদস্যরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। উনি শীঘ্রই সেগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, রাজধানীতে দুর্গাপুজো নিয়ে এই প্রথমবার আগ্রহ দেখালো বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার জেরে প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির। তাছাড়া আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগ উস্কে দিতে দিল্লির পুজো কমিটিগুলিকে ঢাল করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে 8 জনকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়, যেগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথি যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার। এই মর্মেই বঙ্গভবনে একটি চিঠি দেয় দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়, ব্যাপক সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। ঘটনাটির তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গ বিজেপিতে বাড়ছে কোন্দলের মাত্রা। দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে ডাক পাননি লকেট চট্টোপাধ্যায়। ন্যাশনাল লাইব্রেরিতে দলের নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাননি রাজ্যনেত্রী ভারতী ঘোষও। সূত্রের খবর, দুজনেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছেন। বঙ্গ বিজেপিতে বাড়ছে কোন্দলের মাত্রা। দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে ডাক পাননি লকেট চট্টোপাধ্যায়। আবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাননি রাজ্যনেত্রী ভারতী ঘোষও। সূত্রের খবর, দুজনেই ইতিমধ্যে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছেন। জানিয়ে গেরুয়া শিবিরে ক্ষোভের ঝড় বইছে। পৃথক 2 কর্মসূচিতে লকেট ও ভারতীকে না ডাকার বিষয়টি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর অজান্তেই হয়েছে বলে খবর। দমদমে প্রধানমন্ত্রীর সভামঞ্চে কেন লকেটকে ডাকা হয়নি তা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ পিএমও থেকে জানতে চাওয়া হয়েছে রাজ্য বিজেপির কাছে। পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তো টানা 3 বার ডাকাই হয়নি প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সভায়। গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী যখন দমদমে দলীয় সভায় ভাষণ দিচ্ছিলেন, তখন দিলীপ ঘোষ বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে ছিলেন। সোমবার সকালে নিউ টাউন ইকো পার্কে রোজকার মতো প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষকে অবশ্য আবার স্বমেজাজে দেখা গিয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল যে চরম আকার নিয়েছে তা আবার প্রমাণ মিলেছে তমলুক জেলা বিজেপির সাংগঠনিক সভায়। যে সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতিও। রবিবার হলদিয়াতে অনুষ্ঠিত এই সভার ব্যানারে মোদী ও নাড্ডার সঙ্গে শুভেন্দুর ছবি থাকলেও সেই ব্যানারে ছিল না রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ছবি। শ্রমিক ভট্টাচার্যের ছবি না থাকা নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। হাই নিউজ নেটওয়ার্ক। 21-এর নির্বাচনে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়েও লাভ হয়নি বাম কংগ্রেসের। তবে 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন তিনি। 21-এর নির্বাচনে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়েও লাভ হয়নি বাম কংগ্রেসের। তবে 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনে ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন তিনি। বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দল। বঙ্গে 3টি সভা করে ফেলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাম কংগ্রেস আইএসএফ কি আবার বাংলায় জোট বেঁধে লড়বেন নাকি এককভাবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে সোমবার জোটের আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ। শোনা যাচ্ছে এবারও বিমান বসুর নেতৃত্বেই জোট চাইছেন তিনি। যদিও আদৌ জোট হবে কিনা, হলে কার ভাগে কত আসন থাকবে তা একেবারেই অজানা। প্রসঙ্গত 2021 সালে বাম কংগ্রেস ও আইএসএফ জোট বেঁধেছিল। পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা, যার নেতৃত্বে ছিলেন খোদ বিমান বসু। তবে ভোট বাক্সে কার্যত কোনো সাড়াই ফেলতে পারেনি এই সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জয় পায়নি। তবে আইএসএফ খাতা খুলেছিল। ভাঙড় আসনে জিতেছিলেন নওশাদ। সংযুক্ত মোর্চার দখলে ছিল ওই একটি মাত্র আসন। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে এবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে 50% শুল্ক।
রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতেই নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে এবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট 50% শুল্ক। আমেরিকার সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 27শে আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত 12টা 1 মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক। নির্দিষ্টভাবে 7 পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া 25% শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার তরফে। বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে, যার জেরেই 25% অধিক শুল্ক চাপানো হচ্ছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটাই এবার কার্যকর হতে চলেছে। আমেরিকার অভিযোগ, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি, ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবেই নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এরই মাঝে সোমবার এক জনসভায় মোদি বলেন, যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম, সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে। এখন গোটা বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার উপর ভিত্তি করে নীতি গঠন হচ্ছে। এরপরে তিনি বলেন, শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করব না, মাথা নত করব না। আমাদের সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মোদির কথায়, ভারত এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং নাগরিকদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। তার সংযোজন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা, পশুপালক এবং কৃষকদের কোনো ক্ষতি হতে দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার গণেশ পুজো, তার আগে উদ্বোধন হয়ে গেল বাগুইআটির জগৎপুর গণেশোৎসব কমিটির। এবছর 3য় বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম লালকেল্লায় গণপতি। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বুধবার গণেশ পুজো, তার আগে উদ্বোধন হয়ে গেল বাগুইআটির জগৎপুর গণেশোৎসব কমিটির। এবছর 3য় বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম লালকেল্লায় গণপতি। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন প্রথমে বিশিষ্টজনেদের সম্বর্ধনা দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে একে একে এলাকার কাউন্সিলররা উপস্থিত হন। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ নাগের উদ্যোগে এদিন পুরো আয়োজনটি সম্পন্ন হয়। এছাড়া এদিন পুজোর উদ্বোধন করতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেনাপতি ও উকিল রূপের গণেশ উপহার দেন তাকে। পুজো উদ্বোধনের পর তিনি নিজের আসন্ন ছবি বেলা সম্পর্কেও বলেন। সকলকে এই ছবি দেখতে যাওয়ার জন্যও বলেন তিনি। কি অপূর্ব ঠাকুর হয়, মানে আমি অবাক, মানে আমি শুধু তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর মূর্তি, এত অপূর্ব গণপতি হয়েছে। আমি সত্যি কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। আমি এত এত ভালো লাগছে আমার যে কি বলবো। একটা ছবি রিলিজ আছে বেলা, 29শে আগস্ট, তাই জন্য অনেক বেলার জন্য ছোটাছুটি করতে হচ্ছে। এরপর পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ নাগ তাদের 3য় বর্ষে পা দেওয়া পুজো সম্পর্কে জানান সকলকে। তিনি জানান তার এই অভিনব ভাবনার কথা এবং জানান সেনাপতি ও উকিল রূপের গণেশ উপহার দেওয়ার কারণ। পশ্চিমবঙ্গে এত বড় গণেশ পুজো হয় না, আমাদের জেলা তো পরের কথা, পশ্চিমবঙ্গে এত বড় গণেশ পুজো হয় না। আর এত বড়, ধরুন আমাদের যে গণেশের আদল, গণপতির আদল, লালবাগচা, মুম্বাই লালবাগচা রাজার আদলে তৈরি। সিদ্ধিদাতা গণেশ ন্যাচারালি তার আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু। তারপরেই দুর্গা পুজো, তার আগে গণেশ পুজোর আনন্দ আমরা করে নিই এবং এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম জগৎপুর গণেশ উৎসব কমিটি।
আমাদের এই রিমোট অঞ্চলে এত বড় পুজো দূর দূরান্ত থেকে লোক আসে এটা দেখার জন্য। আর এইবার তো লালকেল্লা লাইট অ্যান্ড সাউন্ড দুটোই আছে। আগেরবারও আমরা গণেশকে উকিলের পোশাক পরিয়েছিলাম, সংবিধান রক্ষা করছিল গণেশ, এইবার দেশ রক্ষা করছে গণেশ। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবীণদের প্রতি শ্রদ্ধার্পণ এই অভিনব এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থট এভিনিউ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুব্রত সরকার, শ্রী তীর্থঙ্কর মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রবীণদের প্রতি শ্রদ্ধার্পণ এই অভিনব এক ভাবনা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থট এভিনিউ, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা, যেমন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুব্রত সরকার, শ্রী তীর্থঙ্কর মুখার্জি প্রমুখ। এদিন অনুষ্ঠানের সূচনা হয় সত্যদেব মিউজিক একাডেমির সঙ্গীতানুষ্ঠান দিয়ে। এরপর একে একে নৃত্যানুষ্ঠান, পাঠাভিনয় প্রভৃতির মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। এদিন থট এভিনিউ এর কর্ণধার এই অভিনব ভাবনা সম্পর্কে জানান, প্রবীণদের পাশে থাকার কথা ভেবেই এই ভাবনা। যেমন অনেক সময় তাদের মানসিক সাপোর্টের দরকার হয়, প্রবীণরাও চায় যে কেউ তাদেরকে কেয়ার করবে, তাদের সাথে কথা বলবে, তাদের জন্য ভাববে। এই সব কথা ভেবেই তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা, যাতে বাকিরাও উদ্যোগী হয় তাদের পাশে দাঁড়াতে। মানে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে সদর্থক ভাবনাগুলো আছে, যেগুলো কি করতে পারি, কি হচ্ছে চারপাশে ভালো জিনিস, সেইগুলোকে তুলে ধরবো। তো এই ভাবনাটাই চলছে আমাদের। আর গত বছর থেকে মঞ্চ অনুষ্ঠান করছি, গত বছর পূর্ণিমার দিন আমরা করেছিলাম, পূর্ণিমার আগের দিন। এরপর একে একে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। নৃত্যানুষ্ঠান, পাঠাভিনয় দিয়ে সমাপ্তি ঘটানো হয় এই দিনের সন্ধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএসএল এর আয়োজক এফএসডিএল এর সঙ্গে আলোচনায় বসেছিল ফেডারেশন। সেই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। দেরিতে হলেও পরের মৌসুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেডারেশনের দাবি গঠনমূলক এবং সদর্থক বৈঠক হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএসএল এর আয়োজক এফএসডিএল এর সঙ্গে সোমবার আলোচনায় বসেছিলেন ফেডারেশন। সেই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। দেরিতে হলেও পরের মরশুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেডারেশনের দাবি গঠনমূলক এবং সদর্থক বৈঠক হয়েছে। সূত্রের খবর, আইএসএল আয়োজকদের সঙ্গে যে চুক্তি 8ই ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে তা আরও কিছুদিন বাড়ানো হতে পারে। সম্ভবত এপ্রিল পর্যন্ত অস্থায়ীভাবে সেই চুক্তি বাড়বে। অর্থাৎ আগামী মরশুমের আয়োজক থাকছে এফএসডিএলই। এরপর চুক্তি বাড়ানো নিয়ে ফেডারেশনের নতুন কমিটির সঙ্গে এফএসডিএল আলোচনা করবে বলেও জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান প্রকাশ করে দেওয়ার পর নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর যে কমিটি তৈরি হবে তাদের সঙ্গে আলোচনা করে চুক্তি বৃদ্ধি করতে পারে এফএসডিএল। ফেডারেশন এক বিবৃতিতে এদিন জানিয়েছে, দুপক্ষের মধ্যে গঠনমূলক এবং সদর্থক মানসিকতা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ফুটবলের যাতে উন্নতি হয় এবং এগিয়ে যায় তা নিয়ে দুপক্ষই মৌখিকভাবে একটি প্রস্তাবে রাজি হয়েছে। 28শে আগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন বলে কোনো পক্ষই মুখ খুলতে রাজি নয়। জানা গেছে বুধবার আর এক দফা আলোচনা হবে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 28শে আগস্ট বৃহস্পতিবার। উল্লেখ্য, গত 22শে আগস্ট শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী পি.এস. নরসিমা এবং জয়মাল্য বাগচি বলেছিলেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সেই মতো আলোচনায় বসা হয়েছিল। তার আগে আইএসএল এর 13টা ক্লাবের মধ্যে 11টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে। ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত 18ই আগস্ট আদালত জানায় 22শে আগস্ট শুনানি হবে। সেই মতো শুক্রবার শুনানির পর এই নির্দেশ দিয়েছিল দুই বিচারপতির বেঞ্চ। ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণম সুপ্রিম কোর্টে আইএসএল এর অচলাবস্থা কাটাতে আবেদন করেছিলেন। তিনি সমস্যা সমাধানের জন্য বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অতুল চন্দরকরের বেঞ্চে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে।
সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। সেই মতোই শুক্রবার ফেডারেশন এবং এফএসডিএলকে আলোচনায় বসার কথা বলেছিল শীর্ষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যাবর্তনে উজ্জ্বল মীরাবাই চানু। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি। মহিলাদের 48 কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট 193 কেজি ওজন তুলে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। প্রত্যাবর্তনে উজ্জ্বল মীরাবাই চানু। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি। মহিলাদের 48 কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট 193 কেজি অর্থাৎ 84 যোগ 109 কেজি ওজন তুলে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। 31 বছর বয়সী চানু গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তার, আর সেই প্রত্যাবর্তনকে সোনা জয়ের সঙ্গে স্মরণীয় করে রাখলেন তিনি। যদিও 6টির মধ্যে মাত্র 3টি সফলভাবে লিফট করতে সক্ষম হন চানু। 84 কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি তিনি। ডান হাঁটুতে অস্বস্তির লক্ষণও দেখা যায়, যদিও ধীরে ধীরে ম্যাচে ফেরেন তিনি। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 49 কেজির বদলে 48 কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 48 কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং 2টি কমনওয়েলথ গেম পদক জিতেছেন চানু। তবে 2018 সালের পর প্রথমবার তিনি এই ওজন বিভাগে নামলেন টোকিও অলিম্পিকের রূপোর পদক জয়ী ভারোত্তোলক। মালয়েশিয়ার আইরিন হেনরির রূপোর পদক জিতেছেন তিনি 161 কেজি অর্থাৎ 73 যোগ 88 কেজি ভার তোলেন। ওয়েলসের নিকোল রবার্টস ব্রোঞ্জ জিতেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।